This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজকে শুরুতেই যেমন সাফল্যও দেখাবো, তেমনি সাফল্য পাওয়ার পরেও এখনো চাকরি না পেয়ে হাহুতাশ করছেন সেই ছবিও দেখাবো। তৃতীয়াতে এমনই ছবি উঠে এলো। 2023 সালের টেটের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই রেজাল্ট এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই রেজাল্টটা আপনাদের সামনে যদি একটুখানি তুলে ধরি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে রেজাল্ট এখনো বেরিয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 সেই রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরবো। প্রাথমিক বেশ কিছু ইনফরমেশন যদি দেখিয়ে দিই যে মোট কতজন পাশ করেছেন, 6754 জন পাশ করেছেন এই পরীক্ষায় এবং 1 থেকে 10-এর মধ্যে রয়েছেন 64 জন এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কতজন পরীক্ষা দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি 2,73,147 জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে থেকে পাশ করেছেন মাত্র 6754 জন। 1 থেকে 10-এর মধ্যে রয়েছে 64 জন। এবার যদি আপনারা যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ টেট দিয়ে থাকেন তারা কিন্তু এই ওয়েবসাইটের রেজাল্ট জানতে পারবেন। আমি একটুখানি লিস্ট আর যেহেতু 1 থেকে 10-এর মধ্যে 64 জন রয়েছে তাই আমি কয়েকজনের নাম উল্লেখ করব। প্রথম তালিকার প্রথমে যার নাম আছে তিনি হচ্ছেন ইনা সিংহ, ফিমেল ক্যান্ডিডেট, মেয়ে ক্যান্ডিডেট ইনা সিংহ, যিনি আবার পূর্ব বর্ধমানের বাসিন্দা। দ্বিতীয় নাম হচ্ছে কাজল কুটি, তিনি হচ্ছে মুর্শিদাবাদের বাসিন্দা। আমি একেবারে প্রথম দুজনের নাম বললাম ইনা এবং কাজল, একেবারে শেষ দুজনের আমি নাম বলতে চাই 63 এবং 64। সুপ্রীতি কর যিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং সুস্মিতা হাজরা তিনি হাওড়ার বাসিন্দা। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে মূলত 64 জনের নাম আছে। কিন্তু ব্যাপারটা কি বলতো, ইতিমধ্যে 2022-এর যারা টেটের রেজাল্ট আউট হয়ে গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক পাননি, যে কারণে তারা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন, বারবার পথে নামছেন। আজ তো আমরা দেখলাম বারাসাতে তারা রীতিমতো সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এবং নির্মল ঘোষ তার গাড়ি আটকেও বিক্ষোভ দেখালেন। আসলে ব্যাপারটা কি বলুন তো, যারা চাকরি পাওয়ার আশায় বসে আছেন না তারা প্রায় 52,000 কি 57,000, আর এক দল আজ যারা পাশ করলো তারাও চাকরি পাওয়ার আশায়, অর্থাৎ 6,754। এই দুটোকে যদি আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, মোদ্দা কথা 2022 এবং 2023-এর টেট মিলিয়ে মোট যোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা হচ্ছে এখন 63,754। পুজোর আগে আবার চাকরি পাওয়ার আশা রাখছেন তারা। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, মাত্র 13,000-এর বেশি চাকরি পদ রয়েছে, শূন্য পদ রয়েছে, কিন্তু পাশ করে বসে আছেন প্রায় 5 গুণ। এই 63,000-এরও বেশি চাকরি প্রার্থী, তারা প্রায় 13,000-এর একটু বেশি সেই চাকরি পদের জন্য তারা ঝাঁপাবেন। বারবার বলছেন 52,000 নাকি শূন্য পদ আছে, কিন্তু সেই দাবি কিন্তু শিক্ষামন্ত্রী তিনি মানতে নারাজ, রাজ্য কিন্তু সেই দাবি মানতে নারাজ। 2022-এ যারা টেট পাস করে বসে রয়েছেন তাদের দাবি 50,000 ভ্যাকেন্সি চাই। প্রচুর দিন ধরে বঞ্চিত হয়ে আছি আমরা, বয়স শেষ। 50,000 শূন্য পদে অবিলম্বে আমাদের নোটিশ দিয়ে আমাদের নিয়োগ চাই। হয়ে গেছে 2 সপ্তাহ, আজকে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমরা এসেছি আমাদের দাবিতে, ন্যায্য দাবিতে। আজকে শিক্ষামন্ত্রী বারবার ধরে আমাদের 11 তারিখে বসে 2 দিনের মধ্যে নোটিফিকেশন দেবে, 2 দিনের মধ্যে আমরা নোটিফিকেশন পাইনি। আমরা 8 বছর ধরে বঞ্চিত। অর্থহীন, মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছে, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না। সেখানে গিয়ে একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। অর্থাৎ 2022-এ যারা পাশ করেছেন তারা এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক পাননি। 23-এর রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম। মোট পাশ করা চাকরি প্রার্থী হচ্ছেন 63,754 জন, আর চাকরি আছে কতগুলো পদে? 13,421টি পদে। প্রতিযোগিতা কোন পর্যায়ে পৌঁছে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন। 5 গুণ এই মুহূর্তে বেশি পাশ করে বসে আছেন, আর শোনা যাচ্ছে পুজোর আগে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হতে পারে। তবে শেষ মুহূর্তে কি কোন পর্যায়ে পৌঁছয় সেই ক্লাসটা, মানে 2022 এবং 23-এ যারা পাশ করে বসে আছেন তাদের মধ্যে যে দ্বন্দ্বটা সেটা তো বাদবে, সেটা বলার অপেক্ষা থাকে না। সেই দিকে আমাদের নজর থাকছে। তবে এর পরে কোন ইস্যুর দিকে নজর রাখবো সেটা দেখুন। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসসি
ইয়ে নয়, তার নিজস্ব দুটো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, খোলা তার নেই, খোলা তার কেউ কোথা থেকে বলবো। সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। কলকাতার দুর্যোগে 24 ঘন্টা কেটে গেছে, জল নেমেছে কিছু কিছু জায়গায়, তবে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত জল রয়েছে, ঘরের ভেতরে এখনো পর্যন্ত জল রয়েছে। তাই দুর্ভোগ কি কেটেছে? না, বিশেষ করে উৎসবের আগে যে পরিবারগুলিতে একেবারে অন্ধকার নেমে এসেছে তাদের কপালে সারা জীবনের জন্য দুর্ভোগ। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজ মেয়র ফিরহাদ হাকিম পৌঁছে গিয়েছিলেন নিহতদের বাড়িতে, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই মৃত্যুর দায় কি এখনো পর্যন্ত কেউ নিলেন? এতগুলো ঘন্টা কেটে গেল, কার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এই মৃত্যুর ঘটনাগুলো ঘটলো? কেউ কি কিছু বলেন? সিএসসির পোল কর্পোরেশন মেনটেনেন্স করে, আমরা আমাদের যে বসানো পোল সেটা আমরা মেনটেন করি, তাতে প্রোটেকশন দিয়েছি আমরা পিভিসি পাইপ দিয়ে, দেখবেন লাইন দিয়ে, যাতে লোকের মৃত্যু না হয়। সিএসসির পোল সিএসসি মেনটেন করে। সিএসসি কোন অ্যাঙ্গেল থেকে বলছে? কোন মূর্খ আপনাদেরকে এটা বলেছে? আমি অন রেকর্ড বলছি। মেয়র পরিষদ তারক সিংয়েরই এই কথা, তিনি বলছেন সিএসসি যেটা বলছে তারা বিদ্যুৎ সরবরাহ করেন, পরিকাঠামো দেখা তাদের কাজ নয়। এদিকে রাজ্য প্রশাসনের তরফ থেকে তারক সিং তিনি কি বলেন? পুরোটাই সিএসসির দায়িত্ব, আমরা সাধারণ নাগরিক। আমাদের মনে একটাই প্রশ্ন, এই দায়টা কার? নেতাজি নগরে ত্রিফলা এবং কালিকাপুরে পুলিশ কিয়স্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, মৃত্যুর ঘটনাগুলো ঘটলো। শহর কলকাতায় যে 9টা মৃত্যুর ঘটনা ঘটলো তার দায় কার? নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। এরা রাজনীতি করতে নেমেছেন। এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। উনি এ রাজ্যের বুকে নির্দিষ্ট একটি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চান। সিএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের লোক, কোলের কোম্পানি, তাদের নিজেদের রাজ্যের কথাগুলো খেয়াল থাকে না। সেজন্য আমি আমার মানবিকতার খাতিরে জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি। কিন্তু এতে লাভ হবে না। আখেরে যাদেরকে নিয়ে প্রাসঙ্গিক থাকতে চাইছেন সেই মানুষের যদি পিঠে ছুরি মারেন, সেই মানুষও তাদেরকে ক্ষমা করবেন না। মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? ক্ষমতা নেই, শুধু দায়ভার চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন, বাইপাস করে চলে যাচ্ছে। মুখে ঝামা ঘষে দেয়া হবে, মানুষ মুখে ঝামা ঘষে দেবে। এই রাজনীতির জন্যই জানেন তো প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে, আর এই দায় ঠেলাঠেলি রীতিমতো চলে, আর এভাবে সাধারণ নিরীহ মানুষের মৃত্যু হয়। কারণ এটাই প্রথম নয়, আগেও নেতাজি নগরে বৃষ্টির সময় এরকম ঘটনা ঘটেছে এবং আগেও মানুষ সাক্ষী থেকেছে কিভাবে ইলেকট্রিক শক লেগেছে বৃষ্টির জলে। গর্তটায় পড়েছে, কলের গর্তটায় পড়েই কারেন্ট খেয়েছে, আরেকজন তুলতে গেছিলো এই পাশের বাড়ি, সে দেখতে কারেন্ট খেয়েছে, ছেড়ে দিয়ে ঢুকে গেছে। ওই সময় একটা কালো কুত্তা ওদিক দিয়ে দৌড়ে 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 এখানটায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কালো কুত্তাটা 3বার ডাক দিল, তারপর মারা গেল। এইগুলো এই রাস্তা যতগুলো লাইট আছে এগুলো কোনো লাইট জ্বলে না। এই কারেন্ট যেরকম ছট হালকা যে শর্ট মারে এরকম শর্ট মারে, অনেক প্রত্যেকবারই মারে, সবসময় জন্য যখন বৃষ্টি হয় তখনই সবসময় জন্য হালকা করে মারে। আর কালিকাপুরে পুলিশ কিয়স্কে তো বিজ্ঞাপনের আলো জ্বলে, মানে সেখানে বলা হচ্ছে গ্লোসাইন বোর্ডের যে আলো জ্বলতো সেই বিদ্যুৎ লিক করেই হয়তো এই ঘটনা ঘটেছে। আর আমরা জানি এই বিজ্ঞাপন মানে যে কলকাতা পুরসভার আন্ডারে যে বিজ্ঞাপনগুলো হয়, এই থামগুলোতে যে বিজ্ঞাপন দেওয়া হয়, এই বিজ্ঞাপনের টাকাগুলো কলকাতা পুরসভার ঘরেই যায়। সেখানে পরিকাঠামো দেখার দায় কার? এই প্রশ্নও উঠছে। কাজে যাচ্ছে বলে এসছিল, এসে এখানে যখনই হাত দেয় উনি দাঁড়িয়ে, তখনই বডি হয়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে গিয়ে উনি ছটফট করতে করতে এখানেই মারা যায়। লোকটা এই দিক থেকে এসেছিলো, যেহেতু রাস্তার ওই সাইডটা জল বেশি ছিল, উনি এই সাইডে যেতে গেছে, তখনই ওনাকে টেনে নিয়েছে, ঠিক আছে। তারপরে ওনাকে ছেড়ে দেওয়ার পরে ভেসে গেছে, আমরা পাড়ার ছেলেপেলে এনে ওখানেই বসিয়ে রেখেছি। সাধারণ মানুষ সব জানেন, সব বোঝেন, কিন্তু এই কিন্তুতেই আটকে থাকি আমরা। যাই হোক, এতগুলো মৃত্যুর পর আজও চলল প্রতিশ্রুতির ঢেউ। আমি তো বলতে 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 কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানে, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো। ক্ষতিপূরণের ঘোষণা হলো, কিন্তু মৃত্যুর দায় কি কেউ নিলেন? শুধুমাত্র গেলেন, তার পরিবারের পাশে দাঁড়ালেন, একগাদা প্রতিশ্রুতি দিলেন, কিন্তু মৃত্যুগুলো যে ঘটলো, এতগুলো 9টা মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো, না সিএসসি দায় নিল, না রাজ্য সরকার দায় নিল। আদতে তাহলে দায় টাকা मदद करेंगे। आप भाई की तरह हमें, हम आप बहन की तरह हम देखभाल सब आपका करेंगे। हम लोग मतलब पढ़ाई का अच्छा पूरा, हाँ, पढ़ाई का चलेगा, बड़ा लड़का हम सब कुछ करेंगे। যেখানে যেখানে
এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম। এদিকে যে মৃত্যুর ঘটনা, জমা জলে যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটলো, তাতে আজকে আমরা কি দেখলাম? ধর্মতলায় সিএসসি ভবনের সামনে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন বিক্ষোভ দেখালো। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো, কিন্তু যাদের পরিবারের 9 জন সদস্য চলে গেল কিছু মানুষের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য, সেই পরিবারগুলোর কি হলো? তাদের পরিবারের ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, ক্ষতিপূরণের কথা ঘোষণা হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলো আর কোনোদিনও ফিরবে না। সেই পরিবারগুলোতে উৎসবের আগেই অন্ধকার নেমে এলো। আচ্ছা, মৃত্যুর দায়ের তো উত্তর পেলাম না, তবে শহর কলকাতার জমা জলের দায় কার? এখনো তো জল মানে এখনো বেশ কিছু জায়গায়, শহর কলকাতা, দক্ষিণ কলকাতায় বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত জল নামছে না। তার দায় মূলত কার? এই প্রশ্নগুলোও তো উঠছে। ড্রেজিং হয় না 20 বছর ধরে। ড্রেজিং আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন পড়াচ্ছে, আমাদের নয়। 7 ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। একেতে গঙ্গার জল, বর্ষার জল, বন্যার জল, এতগুলো রাজ্যের জল, আমরা যে নৌকা, আমাদের সব সহ্য করতে হয়। কত সামলাবো বলুন? কটা রাজ্যের জল সামলাবো? একার পক্ষে তো সম্ভব নয় যদি ড্রেজিং না করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ডিভিসি এবং পাঞ্চেতে কোনো ড্রেজিং হচ্ছে না, মেট্রোর কাজ চলছে, তার জন্য নিকাশি বন্ধ হয়ে রয়েছে। রাজ্যের হাতে ড্রেজিং এর দায়িত্ব থাকলে তিনি করে দিতেন, তবে বিরোধী দলনেতা তো তিনি রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি কি বলছেন একবার শুনুন, এবং এই নিয়ে কিভাবে রাজনীতি হচ্ছে সেটাও শুনুন। মমতা ব্যানার্জি তাই কাগজ আছে আমার কাছে, যদি বারবার ডিভিসি এই পঞ্চায়েত থেকে যদি এই ধরনের এসে আমাদের এখানে প্লাবিত হয়, আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়, আমরা এর ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করেছে? আমার কাছে কাগজ আছে। 2018 সালে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের চুক্তি হয়েছিল। সংবিধানের 131 ক্লজ দিয়ে, সেকশন দিয়ে, আপনার আর্টিকেল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছেন না কেন? ডিভিসির বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে? 21 কিলোমিটার এলাকায় এনটিপিসি করবে, ফারাক্কা ব্যারেজ করবে, তারা তাদের কাজ করে দিয়েছে। বাকি 80 কিলোমিটার এলাকা আপ টু নদিয়া পর্যন্ত এটার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার, তারা কাজ করেন। দেখলেন এক্ষেত্রেও রাজনীতি। কেউ বলছে যে ড্রেজিং ও করছে না, কেউ এসে বলছে না ড্রেজিং করার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আদতে আমরা কি দেখছি যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় হাঁটু অব্দি জল রয়েছে, এখনো পর্যন্ত ঘরের ভেতর জল থই থই, সাধারণ মানুষ নাগাল হচ্ছে, একেবারে তাদের একেবারে দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি এবং তার ফলে তৈরি হওয়া পরিস্থিতি প্রাণ কেড়ে নিয়েছে, অনেকের মুখে ভাতটাও এই মুহূর্তে যাওয়ার জোগাড় নেই এই বৃষ্টির জন্য। জানেন তো এক রাতের বৃষ্টি কত কি বদলে দিয়েছে জানেন? তাহলে 3টে ছবি আপনাদের পরপর দেখাই। 3টে ছবি। প্রথম ছবি আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে প্রতিপদের, অর্থাৎ সোমবার জমজমাট গড়িয়াহাট। আর দ্বিতীয় ছবি তার পরের দিন দেখুন, দ্বিতীয়ার মানে গতকালে পুজোর আগে এমন গড়িয়াহাট অন্তত আমি দেখিনি। মানে চারিদিক অন্ধকারে ভরে গেছে, কোনো আলো নেই, কিচ্ছু নেই, কোনো মানুষের চিৎকার চেঁচামেচি বা বিক্রি করার ওই স্লোগান নেই, কিচ্ছু নেই। আর শেষ ছবিটা আজকে তৃতীয়া গড়িয়াহাটের, এই ছবিটাও আমি আপনি কোনোদিনও দেখেছি। দেখুন কাপড় শুকোচ্ছে, কিন্তু এগুলো কোনো বাড়ির বারান্দা তো নয়, গড়িয়াহাটের দোকান এবং তার আশপাশের ছবি। বৃষ্টির জল যেন গড়িয়াহাটের ফুটপাথের দোকানদারদের চোখের জল হয়ে দাঁড়িয়েছে। ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে ব্যবসাটাই জলে গিয়েছে। যে জামা কাপড়গুলো বিক্রি হওয়ার কথা সেগুলো এখন শুকোতে হচ্ছে। আমি সব মেলতে না হলে মেলতে পারবো না। আমার মাল খুলিনি, শার্ট পাট পুরো সব ভিজে গেছে। কান্না তো পাবে, মাল ভিজেছে, কান্না পাবে না? এত টাকা মাল ভিজেছে, মজন পেমেন্টের ব্যাপার আছে না? এত টাকা মাল ভিজে কান্না আসবে, কি আসবে? এগুলো ব্যবহার করা যাবে না, শুকিয়ে এনেও ব্যবহার করা যাবে, মানে বিক্রি করা যাবে না। ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিই না, আগে টাকা তুলি, তারপরে তাদের টাকা সুদ দিয়ে টাকা শোধ করে দিই, তারপর ছেলে মেয়েদের জামা নিজেদের জামা প্যান্ট কিনি। এই অবস্থায় আমাদের এই কি হয়ে গেল আমরা নিজেরা বুঝতে পারছি না।